পাঁচ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি, কমছে উজানের নদ নদীর পানি, খাবার বিশুদ্ধ পানি তীব্র সংকট। আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন। মানে এত বিপদের মাঝে আছে মানুষ, দেখানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে 18 জনের, ক্ষতিগ্রস্ত 11 জেলা ও 77 উপজেলা। বৃষ্টিপাত কমায় বন্যার অবনতির সংখ্যা নেই। বিপ্লবের চেতনাকে সুসংহত করতে অন্তর্বর্তী সরকারি রোডম্যাপ, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বসার আহ্বান। সিএমএম আদালতে তোলা হবে সালমান, আনিসুল ও দীপু মনিকে, ফের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। এবং শূন্য থেকে সম্পদের চূড়ায় গাজীপুরের যুবলীগ নেতা সাইফুল, জমি দখল সহ শত কোটি টাকা লোপাটের অভিযোগ। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এলাকাগুলোর 6টি নদীর 9টি স্টেশনের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমে এসেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের। এমনি তো পানি সুত গড় চুরছে, এরপর আতার পাতার করে কাগজ চুরি লইয়া জান্ডা জীবনটা লইয়া বাড়িছে। আপনারা আল্লাহর দোহাই লাগে যেভাবে পারেন আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন, তারা খাবারের অভাবে মারা যাচ্ছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো 8 উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে 75,000-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে, ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে, কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। লক্ষ্মীপুরে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার্ত দুর্গত মানুষের তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের 7 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 84টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 10,000 মানুষ। দুর্গত এলাকায় যাতায়াত অসুবিধা সহ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে মানুষ, দেখানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। মানুষের চলাফেরা করতে অসুবিধা হওয়ার, আবার কেউ রান্না বাড়া করতে পারেন না, বাড়িঘর সারিয়ারি আশ্রয় কেন্দ্রত গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত 36 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি কমেছে 24 সেন্টিমিটার, যা বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিয়া ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সুমন কবির, মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রথমে যাচ্ছি সুমনের কাছে। সুমন, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে কিনা সে বিষয়টি জানাবেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম কেমন চলছে?
জি লেনি, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানাই কি কুমিল্লার যে অবস্থা আসলে বন্যার অবনতির দিকে যাচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু বৃষ্টিপাত এখন গত 2-3 দিন একটু কমে আসছে, সেদিক থেকে বলা যায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আপনাকে জানিয়ে রাখি কুমিল্লার যে অবস্থা সেদিক থেকে যদি বলি, যারা এখানে রয়েছে আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনারা আসলে কি কি হারিয়েছেন? বাবুরে আমরা আসছি এই জায়গা দিন আসি মা বাবুরে আমরা একটা সুতো লইতে পারছি না বাবা, কত কিছু ফলাইছি বাবারে, কত কিছু ফলাইছি। আসলে তারা আসলে বলা ভাষা নেই তাদের, সেদিক থেকে যদি বলি আসলে এই একটা বিষয়। আপনারা কোথা থেকে এসেছেন, কি কি পালিয়ে? আমরা মহিষপাড়া থেকে আসছি। আমরা কিছুই নিয়ে নেই বলতে, আমরা শুধু নিজেকে বাঁচিয়ে আসছি জীবন সময়। আসলে যারা গত 3-4 দিন আগে তারা ছিল আসলে স্বাবলম্বী, তারা আছে আসলে পথে ভিখারি। এখন আমি একটু কথা বলতে চাবো যে যারা ছাত্র সমন্বয়কারী রয়েছে কুমিল্লা জেলার, সেই আসলে কত হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন কিন্তু তারা কোথাও কোথাও আশ্রয় দিয়েছে। আচ্ছা, আমাদের হচ্ছে কি আপনার এই জায়গাতে জিল স্কুল সবচেয়ে বেশি অ্যাক্টিভ, যেটা আপনারা গত 3 দিন ধরে দেখতেছেন। সবার আগে কিন্তু শুরুতে এই জায়গাতে মানুষ আসছে 18 জন 20 জন করে করে, এখন বোধহয় সব মিলে 113 জন। তো যার মধ্যে হচ্ছে কি আপনার শিশুদের অবস্থান একটু বেশি, আমি দেখলাম 43 জনের মতো। তো সেই জায়গা থেকে হচ্ছে কি আপনার মহিলারাও আছেন। তো আমরা দেখতেছি হচ্ছে গিয়া যে জিল স্কুল যে পুরো টিমটা আছে ওরা আমাদের সাথে সমন্বয় করে যেভাবে হোক রাত দিন 24 ঘন্টা তারা অ্যাক্টিভলি কাজ করতেছেন। আর খাবারের বিষয় যেটা বলছেন, আসলে এমন হচ্ছে যে এখন ত্রাণ তো সবাই দিচ্ছে, তো যেভাবে ত্রাণগুলো আসতেছে যে জায়গায় যখন যেটা প্রয়োজন সাথে হচ্ছে আমরা এটা ডিরেকশনে চেঞ্জ করে দিচ্ছি। এমন হচ্ছে যে আমাদের এখানে ত্রাণ রিসিভও করতেছি না, যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় ডিরেক্ট পাঠিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে দেখেন যে আমাদের এখানে প্রায় আসা শুরু করেছিল আপনার বাড়ি খাবার। এটা আমি যে কোথায় আমি জাস্ট এখন 100 খাবার এই জায়গায় নিয়ে আসতে পারছি, বাকিটা যেখানে যখন বলে যে এই জায়গায় পাঠিয়ে দেন আমরা সাথে সাথে এটা মুভ করতেছি। আর আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমাদের হচ্ছে আমার একটা বিগ পজিটিভ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসুনা ফাউন্ডেশন সেখানে হচ্ছে আমাদেরকে 3000 প্যাকেট যে শুকনা খাবার সেটা হচ্ছে দেওয়ার একটা ইনস্যুরেন্স আমাদেরকে দিয়েছেন, এবং সেটা লিস্ট হচ্ছে আমাদের মাধ্যমে সেটা পাঠাবেন। সেটা আমাদের জন্য একটা বিগ অ্যামাউন্ট, এবং সেটা হচ্ছে আমরা মজুদ রেখেছি। আর বাকি যেগুলো এখন আসতেছেন এগুলো হচ্ছে আমরা সাথে সাথে আসতে দিচ্ছি আর কি। আর এমনিতে আমরা একটু বলে রাখি আমাদের মতো আজকে যেটা বলছিলেন সমন্বয় বলছিলেন, আসলে তাতে কাজ যখন তার চলমান রয়েছে এবং সকলকে সমন্বয় করে আসলে এই কাজটা করতে হবে। এই ছিল কুমিল্লাতে সর্বশেষ চলে যাচ্ছে আমাদের স্টুডিওতে লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। এবার যাব দর্শক নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ঠিক একই বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে কিনা। লিনিয়া যেমনটি বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা যে একটি যে আশ্রয় কেন্দ্র, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্র আমি দাঁড়িয়ে আছি। আসলে আশ্রয় কেন্দ্রটি খেয়াল করলে আপনি দেখতে পাচ্ছেন যে স্কুলের মাঠটি পুরোপুরি পানি বন্দী হয়ে রয়েছে, এক প্রকার প্রায় হাঁটুর উপরে পানি অবস্থা রয়েছে। এটার ভিতরে আশ্রয় কেন্দ্রে প্রায় এই স্কুলটি 5 তলা বিশিষ্ট, তো প্রতিটি তলাতে প্রচুর আশ্রয় প্রার্থী আশ্রয় নিয়েছে। তো এক হিসাবে যেটা জানতে পারিছি স্থানীয় সূত্রে প্রায় 1200-এর মতো যে বানভাসী মানুষ এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তো এই আশ্রয় কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছেন মুন্না, তিনি এখানে ত্রাণ বিতরণ করতে আসবেন। তো লিনিয়া আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে মোট 8টি উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে, এর মধ্যে পানিবন্দী হয়ে রয়েছে প্রায় 20 লাখ মানুষ। মোট আশ্রয় কেন্দ্র হচ্ছে 826টি, এবং মোট আশ্রিত মানুষের সংখ্যা প্রায় 1.5 লক্ষ লোকের উপরে। তো নোয়াখালীতে মোটে পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মেডিকেল টিম গঠন করা হয়েছে 88টি। এটার সাথে স্বেচ্ছাসেবক রয়েছে, রেড ক্রিসেন্ট রয়েছে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চাউল বরাদ্দ করা হয়েছে প্রায় 1800 মেট্রিক টন, এবং নগদ টাকা বরাদ্দ করেছে প্রায় 45 লক্ষ টাকার মতো। তো লিনিয়া আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এছাড়া যে আমাদের নোয়াখালী অন্যান্য উপজেলা রয়েছে, সেনবাগ রয়েছে, সোনাইমুড়ি রয়েছে, আসলে এগুলো যে বন্যা আক্রান্ত হয়ে রয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চল যেটা এগুলো প্লাবিত হয়ে রয়েছে। আর অনেক মানুষ ঘরবন্দী হয়ে রয়েছে, যারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার চেষ্টা চলছে। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, তারা মাঠে রয়েছে, তারা পানিবন্দী মানুষকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য জোর চেষ্টা চালিয়ে। যদি এক্ষেত্রে একটি যোগাযোগ ব্যবস্থা একটি যে বাধা হয়ে দাঁড়িয়েছে, তো বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় সে যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা করছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা নিয়ে সর্বশেষ লিনিয়া।
মাওলা সুজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। আমরা এই বিষয়ে আরো জানবো। বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছেন মৌলভীবাজার থেকে, যুক্ত হচ্ছেন সহকর্মী সালেলাহি কুটির। আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি এখন জানাবেন কি অবস্থা আর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম কেমন চলছে? ধন্যবাদ। আপনাকে একটি সুখবর দিয়ে জানাতে চাই যে আজকে 2 দিন যাবৎ মৌলভীবাজারে কোনো বৃষ্টিপাত হয় না, এমনকি যে ভারতের কৈলাস শহর নামক স্থানেও কোনো বৃষ্টিপাত না হয় মৌলভীবাজারের যে দুটি প্রধান নদী মনু এবং ধলাই নদী অনেকটাই পানি কমতে শুরু করেছে, তবে খুব ধীর গতিতে। ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারের যে মনু নদী সেটি এখন পর্যন্ত 70 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের যে দুটি নদী, সেটা হচ্ছে ভারতের কৈলাসহরে সেখানে উৎপত্তি, এবং তার কৈলাসহরের পানিতে বারবার নিমজ্জিত হয় মৌলভীবাজারবাসী। আর এই নিয়ে তৃতীয়বারের মতো মৌলভীবাজারবাসী এই মনু এবং ধলাই নদীর পানিতে বন্যা কবলিত হলো। ইতিমধ্যেই মৌলভীবাজারের 60টি উপজেলার প্রায় 47টি ইউনিয়ন ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, এবং মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে আছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই মুহূর্তে মৌলভীবাজারের পানি কমতেছে খুব ধীর গতিতে, এবং মানুষের ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করে নাই এখনো। একটি বিষয় যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে শমশননগর রোড সেটি ধলাই নদীর বাঙ্গনে যে পানি প্লাবিত করেছিল, এখন পর্যন্ত সেখানে কোমর পানি থেকে তার উপরেও পানি এখনো রয়েছে। মানুষের দিন দিন যত সময় যাচ্ছে দুর্বিষহ জীবনযাপন করছে, মানুষ এখন পর্যন্ত ঘরে ফিরে যেতে পারতেছে না, পানি নামলেও খুব ধীর গতিতে, আর মানুষ এখন বিভিন্ন উঁচু স্থানে বসবাস করছে। আপনাকে একটি বিষয় বলতে চাই যে আপনি ত্রাণ সামগ্রীর ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে সেটা অত্যন্ত অপ্রতুল। এখন পর্যন্ত 516 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, এবং নগদ প্রায় 20,50,000 টাকা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখন এই বানবাসী মানুষের পাশে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো ইতিমধ্যেই ত্রাণ নিয়ে বিভিন্ন মানুষের কাছে দুর্গায় পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী সেটা অপ্রতুল, কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বানবাসী মানুষদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এবং একটি বিষয় জানাতে চাই যেটি হচ্ছে যদি ভারতের উজানে আরও বৃষ্টিপাত হয় তাহলে বন্যার আশঙ্কা রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারের সবশেষ বন্যার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সালেলাহি কুটি। এদিকে বন্যায় এখন পর্যন্ত 18 জনের প্রাণ গেছে, ক্ষতিগ্রস্ত 11 জেলা ও 77 উপজেলা, জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাতও। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। গেল কয়েকদিন লঘুচাপের কারণে ভারতের ত্রিপুরা থেকে পানির ঢল নেমে আসায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলা প্লাবিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান এখন পর্যন্ত বন্যায় 18 জন প্রাণ হারিয়েছেন। নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি, সেখানে হলো 21,695টি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি। বন্যায় দেশের 11টি জেলা ও 77টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাত, তবে 26 তারিখে ফের কিছুটা বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত মোটামুটি অনেকটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, তবে 26 তারিখে আবার একটু বৃষ্টিপাতের, অর্থাৎ 25 তারিখ রাত থেকে 26 তারিখ এই সময় কিন্তু এই 24 ঘন্টায় এখানে আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টি হতে পারে,
তবে ওই ব্যাপক হারে যে অনেক এরিয়া নিয়ে যে বৃষ্টিপাতের সেই ধরনের সম্ভাবনা আপাতত কম। বৃষ্টিপাত কমলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আজ আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপু মনিকে। ফের রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ। বিকেলে তাদের সিএমএম আদালতে তোলার কথা রয়েছে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় গত 13 আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে 14 আগস্ট আদালতে তুলে পুলিশ রিমান্ড চাইলে দুজনেরই 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় দীপু মনিকে 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট আদাবর থানায় মামলা করা হয়। রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপু মনিকে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন এম এ আজিম। আজিম, আপনি যেমনটি বলেছিলেন বিকেলে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে, আপনি জানাবেন এখন কি অবস্থা দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও আদালতে তোলার কথা রয়েছে, সেই বিষয়ে জানাবেন। লিনিয়া, 10 দিনের রিমান্ড শেষে কিন্তু আজকে সাবেক যে আইনমন্ত্রী এবং শেখ হাসিনা সরকারের যে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তাদেরকে কিন্তু আদালতে আবারও তোলা হবে। এবং আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি, তাদেরকে আদালতে তোলার পরপরই কিন্তু আবারও নিউ মার্কেট থানায় যে মামলাটিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলায় আরও তদন্তের জন্য কিন্তু আরও 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এবং এর বাইরে লালবাগ থানায় তাদের বিরুদ্ধে আরও একটি যে মামলা হয়েছে, সেই মামলায়ও তাদেরকে রিমান্ড চাওয়া হবে। এবং লালবাগ থানায় কিন্তু আরও একজন রিমান্ডের আবেদনের সাথে যুক্ত হবেন, যেটি হচ্ছে যে সাবেক যে সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তার কেউ কিন্তু রিমান্ডের আবেদন করা হবে আজকে এই আদালতে তোলার মধ্য দিয়ে। এবং এই মুহূর্তে যদি আদালতের প্রাঙ্গণের অবস্থাটি একটু দেখাই, সেখানে তাদের বিপক্ষে যে আইনজীবীরা আদালতে কথা বলবেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে একাধিক আইনজীবী কিন্তু এখানে তার বিপক্ষে দাঁড়ানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। তবে তাদের পক্ষে যে আইনজীবী, তাদেরকে আমরা এখনো এখানে দেখতে পাইনি। এবং তাদেরকে কিন্তু যখন গ্রেপ্তারের পর প্রথমবার আদালতে হাজির করা হয় এবং রিমান্ড চাওয়া হয়, তখনও কিন্তু তাদের পক্ষে কোনো আইনজীবী এই আদালতে উপস্থিত ছিলেন না। এবং আমরা দেখেছি যে নিউ মার্কেট থানায় যে মামলাটি হয়েছে, যে ছেলেটি মারা গিয়েছে, নিহত হয়েছে, সেই তার পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও সেই জায়গাটিতে অপেক্ষা করছেন। এবং এর বাইরে আদালত প্রাঙ্গণের যদি নিরাপত্তার কথা আপনাদেরকে একটু জানাতে চাই, সেক্ষেত্রে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু এখানে পুলিশের বেশ কয়েকটি টিম এখানে রয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম। দেখছেন দেশ জনপদ সংবাদ। সংস্কার ও নির্বাচন নিয়ে অতি দ্রুত জনগণের সামনে রোড ম্যাপ তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে না রাখার দাবিও জানান বিএনপির মহাসচিব। অন্তর্বর্তী সরকার যেখানে বসে আছে সেটি রাজনীতিকদের জায়গা উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এই গণহত্যার দায়ে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে
তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। আলোচনায় অংশ নেয়া জাতীয় নেতারা বলেন, আন্দোলনের প্রাথমিক বিজয় এলেও কিছু কিছু অশুভ শক্তির আলামত দেখা যাচ্ছে। বাংলাদেশের ওপর প্রভুত্বের চেষ্টা না করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা। অতীতে ন্যায় সংগ্রামের বিজয়ের পরে ছদ্মবেশীরা বিভিন্নভাবে নতুন আঙ্গিকে, নতুন প্রেক্ষাপটে, নতুন সাজে আবির্ভূত হয়। এখনই সরকারকে বলতে হবে, আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না, প্রভুত্ব চলবে না। বিপ্লবের চেতনাকে সুসংহত করতে অতি দ্রুত রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনারও দাবি জানান তিনি। যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা, কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। দেশের জন্য যে নতুন সময় এসেছে তার জন্য ছাত্র জনতার ভূমিকার কথা আবারও স্মরণ করেন বিএনপি মহাসচিব। এই অর্জনে পৌঁছাতে গেল 16 বছরে বিএনপিরও 800 নেতাকর্মী গুম এবং 2000 নেতাকর্মীর গুলিতে হত্যার শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 2000-এর মতো নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোনো সতর্কতা ছাড়া ভারতের পানি ছেড়ে দেয়া ঠিক হয়নি। বাংলাদেশ এখনো কিছু না বলেও ভবিষ্যতে মুখ বন্ধ রাখবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্টে ত্রাণ বিতরণকালে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আপাতত নির্বাচন নিয়ে ভাবছে না জামায়াত। বন্যা দুর্গত মানুষ ও আন্দোলনে শহীদদের পাশে দাঁড়াতে চায় নেতাকর্মীরা। এদিন জেলার 3টি স্থানে 500 বন্যার্ত মানুষকে ত্রাণ সহায়তা দেন জামায়াতে ইসলামীর আমির। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশনালি করে নাই। যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আনইনটেনশনালি করে থাকে, ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না, চলবে না। যদি তারা আমাদের এই অনুরোধ না মানে, তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, আমরা তার আশ্রয় নিব। দলীয় পদ বেচা কেনা, জমি দখল, মাদক কারবার সহ শত কোটি টাকা অবৈধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে গাজীপুরের যুবলীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে। এরই মধ্যে তিনি নানা অপরাধ আর অনিয়মের উপর ভর করে শূন্য থেকে উঠেছেন সম্পদের চূড়ায়। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। এক যুগ আগেও নানা বাড়ির জীর্ণ কুটিরে বাস করতেন সাইফুল। এখন ক্যালকুলেটরও মেলে না তার সম্পদের হিসাব। গাজীপুরের প্রতিটি ওয়ার্ডে একই পদের জন্য একাধিক পদপ্রত্যাশীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে। শ্রীপুরের ঘোসিঙ্গার খিলপাড়ায় তিনি গড়ে তুলেছেন 30 বিঘা জমির ওপর আধুনিক বাগানবাড়ি, যার দাম 13 কোটি টাকা। এখানে রয়েছে গরুর খামারও। দেওরা মিত্তিবাড়ি এলাকায় 2 বিঘা জমির ওপর রয়েছে বড় দুটি অট্টালিকা। টঙ্গীর 27 এলাকার শরীফ মার্কেটের পাশের নয়াবাড়িতে 3 বিঘা জমিতে 3 তলা বাড়ি এবং 45 কক্ষের টিনসেট বাড়ি সহ ওই এলাকায় আরও রয়েছে 2 বিঘা পতিত জমি। রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে 2টি ও 10 নম্বর সেক্টরে রয়েছে সাইফুলের বিলাসবহুল ফ্ল্যাট। মাঝে মাঝে আসে, হয়তো সকালে আসে, বিকেলে জায়গা, মাসে 2-1 বার আসে। এটা হলো মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি।
এটা গাজীপুর মহানগরের যুবলীগের যুগ্ম আহ্বায়ক, তার বাড়ি এটা। এই বাড়িটা হচ্ছে গাজীপুর আপনার মহানগরের আমলিকি যে সাইফুল নেতা, সাইফুলের বাড়ি। আমরা এই সাইফুলের রুম আছে 70-75টি। আমি এই জায়গা থাকি আপনার প্রায় 5 বছর 6 বছর ধরে। সাইফুলের দুর্নীতির সঠিক বিচার চান এলাকাবাসী। ভবিষ্যতে এমন দুর্নীতির সুযোগ কেউ পাবে না বলছেন শিক্ষার্থীরা। শুধুমাত্র সাইফুল না, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এরা করুক, এটার এগেনস্টে আমরা সমাজ সোচ্চার রয়েছি এবং আমরা এটার বিরুদ্ধে আজীবন সংগ্রাম ঘোষণা করছি। এদেশে কোনো দুর্নীতি চলবে না এবং দৃষ্টান্তমূলক চাই, এবং তার ইতিমধ্যে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হোক। সে 100 কোটি টাকার উপর সে সম্পদ করে ফেলছে। এই সম্পদের উৎস কোথায় এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। আপনাদের মাধ্যমে এটা বের করবেন, এটা আমরা চাই। ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সর্বশেষ এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির বলেছেন, সহসায় বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না, কারণ প্রতি বছর এই খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। শনিবার বেলা 12টার দিকে জেলার শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত 35 মেগাওয়াট স্প্রেকটা সোলার পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন। তিনি জানান, ইতোপূর্বে বেশি দামে বিদ্যুৎ কেনার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। কম দামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। তিনি আরও বলেন, বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বন্যা পরবর্তী সময়ে এর ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 16 বছর এসব কিছুই উত্থাপন করা হলো না। এখন আজকেই সব করা যাবে এটা কিন্তু আমরা করতে পারবো না। আমাদের হাতে কিন্তু জাদুর চেরাগ নাই। আমাদের তো ওই যে বললাম না, আমি বিল দিতে পারতেছি না, একদম বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে। যারা দাবি দেওয়া জানান তাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনার দাবি দেওয়া অবশ্যই জানাতে পারবেন এবং আমরা এটা দাবি দেওয়ার কথা শুনবো, কিন্তু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সেটা করব। কিন্তু আপনি যেটা করতে পারবেন না, এটা আপনার কোনো অধিকার নাই। যেটা হচ্ছে যে বন্যার প্রভাবে সারা দেশে কিছুটা বেড়েছে নিত্যপণ্যের দাম। সরবরাহ কম থাকায় বন্যা দুর্গত এলাকায় চাহিদা মতো পণ্য পাচ্ছেন না অনেকেই। সংকটকালে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বন্যায় সরবরাহ কম থাকায় নিত্যপণ্যের দাম কিছুটা বাড়লেও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে বন্যা পরিস্থিতিতে সরবরাহ কমায় কিছুটা বেড়েছে নিত্যপণ্যের দাম। কোথাও মাছ, কোথাও সবজি, আবার কোথাও বা চালের মূল্য বেড়েছে। মৌলভীবাজারে বেড়েছে চাল ও সবজির দাম। সব ধরনের চাল কেজিতে 3 থেকে 4 টাকা এবং সব সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। আলু 60, পটল 60, বেগুন 70 এবং কচুরমুখী 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বন্যায় কিছুটা বাড়লেও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বন্যায় একটু চালের দাম একটু বেশি বাড়ছে, অন্যান্য জিনিসের দাম স্বাভাবিক আছে। সবজির আমদানি কিছু কম হওয়ায় সবজির বাজারটি একটু চড়া আছে, তারপর আমরা চেষ্টা করতেছি যাতে সহনশীল রাখা যায়। বন্যা পরিস্থিতিতে ভোলায় স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের দাম। আলু কেজিতে 55 টাকা, পেঁয়াজ 100 টাকা, মরিচ 240 টাকা এবং আদা কেজি প্রতি বিক্রি হচ্ছে 260 টাকায়। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানান ক্রেতারা, আর দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলছেন বিক্রেতারা। কিন্তু সরকারি রেট তো দেখি যে 27 টাকা, 30 টাকার বেশি বিক্রি করতে না বলে, কিন্তু আমরা তো দেখি 55 টাকাই আছে। কোনো নাগালের ভিতরে আমাদের আসে নাই। ছাত্রদের মনিটরিং টিম যদি আরো সক্রিয় হয়, তারপর প্রশাসনের মনিটরিং টিম আরো সক্রিয় হলে আশা করি দাম আরো কমবে। বন্যার ভয়াবহতায় নোয়াখালীর বাজারেও দেখা যায় অস্থিরতা। কিছু অসাধু ব্যবসায়ী সংকটকালেও জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে বাজারে বিক্রেতার সংখ্যা একেবারেই কম। জিনিসপত্রের দাম অন্যান্য অনেক বেশি এবং আমরা মুড়ি পাইতেছি না, চিড়া পাইতেছি না, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আমরা বাজারে পাইতেছি না। পেঁয়াজ, রসুন, আদা যা আছে জিরা সব
দাম বেড়ে গেছে, কেজিতে 20 টাকা 25 টাকা করে বাড়ে। অন্যদিকে বাগেরহাটে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দর। আলু 55 টাকা, শসা 25, পটল 40, করলা 30 থেকে 40 এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে বৃদ্ধি পেয়েছে সব ধরনের মাছের দাম। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী তৎকালীন বিডিআর সৈনিক মনিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ তুলেছে পরিবার। তারা জানান সে সময় ভয়ে পালিয়ে নারায়ণগঞ্জের ২৫০০-এর বাড়ি চলে আসে মনির। পরে সাধারণ ক্ষমার কথা জানিয়ে কাজে যোগ দিতে বলা হয় তাকে, কিন্তু কাজে ফেরার ১৭ দিন পর ঢাকা মেডিকেলের মর্গে মিলে লাশ। সহকর্মী বিলাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানীর তৎকালীন বিডিআর সদর দপ্তর। ৩৩ ঘন্টা পর্যন্ত চলে ৪ দেয়ালের ভেতরে নারকীয় হত্যাযজ্ঞ। বিপদগামীদের গুলিতে প্রাণ হারান বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। সেই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিআর সৈনিক মনির হোসেন কর্মরত ছিলেন বাহিনীর গোয়েন্দা বিভাগে। ঘটনার আকস্মিকতায় ভয়ে পালিয়ে যান নারায়ণগঞ্জের ২৫০০-এর বাড়িতে। পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে জানিয়ে তার কাছে ফোন আসে, যোগ দিতে বলা হয় কাজে। তবে কর্মস্থলে ফেরার ১৭ দিন পর মনিরের মরদেহের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সাধারণ এই ক্ষমা কইছে পরে যে সাধারণ আমরা ক্ষমা করে দিব, পরে এবারে আমার হতে গেছে, যাওয়ার পর ওই আমার হতে ১৮ দিন পরে মারছে। পরিবারের অভিযোগ বিএনপির মতাদর্শী হওয়া এবং হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের চিনে ফেলাই কাল হলো মনিরের, তাই ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। অশ্রু সজল নয়নে ছেলে হত্যার বিচার দাবি মায়ের। আমি আমার নাতের বাবার বিচার চাই, আমার হত্যার বিচার চাই, আমি আর কিছু চাই না। আমি পিলখানা কয়েকবার গেছি, যাওয়ার পরে এই বিডিআর আমার টানছে আর বিডিআররা কইছে মনির ভাই খুব ভালো লোক ছিল, আমাদের লোক ছিল। আজকে বিএনপি করে দেখা আজকে তাকে ফোন করছে, আমি তো যাইতে আগে ধরছিলাম, আমি তো কোনো অপরাধ অন্যায় কোনো আমি করি না, আমার অপরাধ দেয় থাকতে না করি। তা আমি তো কিছু করি না, আমি দেখছি ঘটনাটা। এই যে ফায়ার এসে এখানে যে আর্মিগুলি মারছে, এই হ্যাঁ মারছে, আমি মনে করেন ৪০ হাত দূরে আমি দেখছি। এএফএম মনির হোসেন ১৯৯৯ সালে বিডিআরে যোগ দেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাঙ্গামাটি ও সিলেটে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০০৯ সালে তাকে বিডিআর সদর দপ্তরে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।